আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, চ্যানেল আই থেকে আমি অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি অনুষ্ঠানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে অন্যান্য দিনের মতো তিনজন গুণী ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমি একটু ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছেন জনাব মুশিল হক চৌধুরী, উনি ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমার বাম দিকে আছেন নুসরাত জাহান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরেই আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, উনি চিফ অপারেটিং অফিসার লাভেলো আইসক্রিম। আপনাদের তিনজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমরা একটু মুশিল হক চৌধুরী আপনার কাছ থেকে শুরু করি। আপনি তো ব্যাংকিং ক্যারিয়ার অনেক লম্বা, কিন্তু এই মুহূর্তে আপনি একটি নতুন ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, কমিউনিটি ব্যাংক। তো আপনারা অপারেশনে আসছেন বোধহয় খুব শিগগিরই। জি, কবে নাগাদ? জুলাইতে ইনশাল্লাহ চলে আসবেন। তো আমাদের তো ব্যাংক অনেকগুলো ছিল, হঠাৎ করে একটা নতুন ব্যাংক কেন আমাদের আবার আসলো? ধন্যবাদ। দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি ভেঞ্চার। বাংলাদেশে যদি দেখেন, কল্যাণ ট্রাস্ট বলতে মানে পুলিশের সদস্যরাই এটার ওনার? জি। আচ্ছা। তো এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি দেখেন, যেখানে মোবাইল ফোনের সিগন্যালটাও পৌঁছায়নি বা পৌঁছাচ্ছে না এখন, সেখানে কিন্তু একজন পুলিশ কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত আছেন বিভিন্ন থানা এবং মনে করেন যে খুব দুর্গম এলাকায়, সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি পাবেন। আচ্ছা। তো এই প্রতিষ্ঠানটা একটু ডিফারেন্টভাবে হবে, বিকজ এখানে প্রথমটা বলে রাখি যে বাংলাদেশ পুলিশ ফোর্সে যারা মেম্বার আছেন, ফ্রম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টিল দ্য কনস্টেবল, প্রায় 2 লাখের উপরে, 2,10,000, ওনাদের প্রত্যেকের চাঁদা বা সাবস্ক্রিপশন থেকে ব্যাংকে পেইড আপ ক্যাপিটাল তৈরি হয়েছে। আচ্ছা, সরকারের কি কোনো কন্ট্রিবিউশন ছিল? না। আচ্ছা। এর প্রত্যেকের বেতন থেকে একটা অংশ কেটে কেটে 16 মাসে আচ্ছা টাকাটা ওনারা সঞ্চয় করেছেন, যেটা আমরা পেইড আপ ক্যাপিটাল। আচ্ছা। এবং যদি দেখেন যে আমাদের 700টি থানা বাংলাদেশে এবং অনেক পুলিশ ফাঁড়ি আছে, এখানে আমরা কিন্তু কানেক্টিভ থাকবো এবং যেটাকে বলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকেই করব। সো আমি মনে করি বা আমাদের যেটা মোটো, সেটা হচ্ছে ট্রাস্ট, সিকিউরিটি অ্যান্ড প্রোগ্রেস। আচ্ছা। এই মোটো দিয়ে আমরা কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদের অবস্থানটা একটু অন্যরকমভাবেই হবে। এখানে একটু বলে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামী মাসে, এবং আমাদের কার্যক্রমের মূল বুনিয়াদ, অর্থাৎ যেটা বলি আমরা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেখান থেকে শুরু করেছে আমরা ফিনাকল, যেটা বাংলাদেশে নামি এবং দামি একটি সফটওয়্যার দিয়ে আমরা শুরু করছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাকবোন বা যে অবকাঠামো, কোর ব্যাংকিং এর যেটা সলিউশন, সেটা যেন আমাদের রোবাস্ট থাকে। আচ্ছা। এবং সেটা যেন জনবান্ধব, অর্থাৎ হিসাব কিতাব যেন প্রথম থেকে ঠিক থাকে এবং সার্ভিস যেন এনশিওর করা যায়। এই জন্য আমরা এই কোর ব্যাংকিং সফটওয়্যার উপরে জোর দিয়েছি। আমরা কমিউনিটি ব্যাংক সম্পর্কে আরো শুনতে চাবো, এক্ষুনি আপনার কাছে আসছি আমি। জনাব কামরুজ্জামান, আপনি তো নিজেই একজন, বলা যায় যে এই আমাদের প্রাইভেট সেক্টরের একজন নামকরা একজন সিইও হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তা আপনি যে বিভিন্ন মানুষের বিভিন্ন কমোডিটি বা এখন আইসক্রিম ব্যবসার সাথে জড়িত, আমাদের অর্থনীতিতে আপনাদের এই ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠা থেকে পরিচালনা, প্রতিবন্ধকতা কি পেয়েছেন? আমাদের যে ব্যবসা, এটা হলো আইসক্রিম বেস। আইসক্রিম ব্যবসাটা অ্যাকচুয়ালি কোল্ড চেইন বেস ব্যবসা। এখানে প্রতিবন্ধকতা ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশে এখন ওইভাবে ডেভেলপড হয় নাই। আমাদের যেমন একটাই ফ্যাক্টরি দিয়ে উৎপাদন করা হয়। আচ্ছা। কারণ আমরা যে মেশিনারি আনি ইউরোপ থেকে আমদানিকৃত মেশিনারি, এবং র মেটেরিয়াল আমাদের আসে ইউরোপ থেকে ম্যাক্সিমাম, যার ফলে এটা ফ্যাক্টরি স্থাপন করা হয় ঢাকা থেকে যখন আমরা বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় পৌঁছাইতে যাই, ব্যবসাটা আবার সিজনাল ব্যবসা। বিশেষ করে ঈদের সময়, 2টা ঈদে বা অন্য পহেলা বৈশাখে বেশ চাপ পড়ে, রাস্তাঘাট তখন যানজটে ভরে যায়, যার ফলে সেই আইসক্রিমের যে আমরা যে গাড়িগুলো পরিবহন করি, কোল্ড চেইন বেস যেহেতু, আইসক্রিমের টেম্পারেচার মিনিমাম -18 থেকে -30 পর্যন্ত রাখতে হয়। আচ্ছা। সেই আইসক্রিম যদি ওভাবে না রাখা যায়, ভোক্তাদের কাছে
কোয়ালিটি সম্পন্ন আইসক্রিম আমরা পৌঁছতে পারি না। একটা জিনিস আপনি একটু বলছিলেন যে এটা সিজনাল, আমরা তো জানতাম শীত গরমের সিজন, আপনি বলছেন ঈদের সিজন। আমরা কোনটা হ্যাঁ বেশি appropriate? ঈদের সিজনে বেশি ব্যবসা হয় এবং গরমের সময় এটা হয়, এটা ঠিকই আছে, গরম এবং শীতের ব্যবসা। যদিও এখন আগের চেয়ে ডেভেলপ হয়েছে। আমি যেহেতু অনেকদিন আইসক্রিমের ব্যবসার সাথে জড়িত, আমি প্রথম জীবনে এগুলো আইসক্রিমে কাজ করেছি, তারপর পোলারে কাজ করেছি। আমি যদি সেই 1995-এর দিকে ফিরে যাই, তখন যে আইসক্রিমের যে ব্যবসা ছিল খুবই কম, খুবই সীমিত, কারণ ইলেকট্রিসিটির এত ভালো এখন যে অবস্থা সমস্যা ছিল, এখন অনেকটা সমাধান হয়েছে। তাও এখনও গ্রামগঞ্জে ওইভাবে ওঠে না, এখানে লোডশেডিংটা থাকে, অনেকবার দেখা যায়। আইসক্রিমের মেইন কোয়ালিটি ধরে রাখার জন্য টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোল করা দরকার। যার ফলে আমরা চেষ্টা করি যে আইসক্রিম যেখানে যাক না কেন, আমাদের ডিপ ফ্রিজ আমরা দেই মার্কেটে, এবং যাদের ডিপ ফ্রিজ আছে এবং যেখানে আমরা স্বল্প সময়ে পৌঁছাইতে পারি সেখানে আমরা চেষ্টা করি। আপনার বিদ্যুৎ এবং ডিপ ফ্রিজ, এই দুইটা বিষয় নিয়ে আপনার সাথে আমি এখনই আসছি। নুসরাত জাহান, আপনার সাথে একটু কথা বলি ট্যুরিজম সেক্টর নিয়ে। জি, আমাদের তো আইসক্রিম শিল্প এগিয়ে যাচ্ছে, জি। ট্যুরিজম সেক্টরও তো খুব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তারপরেও ট্যুরিজম সেক্টরটা যেভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করছি বা যতটুকু আশা করছিলাম, জি। সেই গতিটা কিন্তু দেখতে পাচ্ছি না। এর পিছনে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে কারণ বলতে খুব স্পেসিফিক্যালি এখানে অনেক কিছুই হয়তো বলা যাবে, কিন্তু খুব যদি একটা বা দুটা কারণ আমি বলি, মেজর তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে যে আসলে আমরা হয়তো পর্যাপ্ত ডিমান্ড তৈরি করতে পারিনি। ডিমান্ডটা কিসের? ডিমান্ডটা হচ্ছে যে এই যে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম আছে, আমাদের অভ্যন্তরীণ আমরা যেই ঘোরাফেরাগুলো করছি, ঠিক আছে, একদম পারফেক্টলি হচ্ছে, কিন্তু আসলে ফরেন কিছু ট্যুরিস্ট বা ট্রাভেলারদের আমরা পর্যাপ্তভাবে আসলে অ্যাট্রাক্ট করতে পারিনি। এটা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীও বলছিলেন কিছুদিন আগে, যে এখানে কি কোনো মানে ধর্মীয় বাধা এখানে কোনো কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা? কিছুটা হচ্ছে, কারণ আসলে ফরেন ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করতে আমাদের অবশ্যই কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিসের প্রয়োজন হয়, কিছু এমন ফ্যাসিলিটি যেটা হয়তো আসলে মুসলিম কান্ট্রিতে অনেক সময় হয়তো সেটা আমরা সার্ভিসটা আমরা দিতে পারি না। তো এটি একটি কারণ। আর তাছাড়া কিছু ফ্যাসিলিটিস আরও আমি বলবো যে আমাদের কমিউনিকেশনাল কিছু ফ্যাক্টর আছে, তাছাড়া আরও কিছু। কমিউনিকেশন কেন? আমরা তো ইংলিশ মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ। হ্যাঁ, ডেফিনেটলি, কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি দেখি যে পর্যাপ্তভাবে আমরা আসলে ট্রেনিংটা দিতে পারিনি। আচ্ছা, আমরা হয়তো যারা আছি এদিকে আমরা হয়তো পারছি, কিন্তু রুট লেভেলে যারা এখনো কাজ করছে, যারা এখানে তাহলে দায়িত্বটা কার নিতে হবে? দায়িত্বটা আমি মনে করি যে আজকে আসলে আমি সরকার তো অবশ্যই, বাট সরকারের কোন অঙ্গটির এখানে ভালো রোল প্লে করার কথা? এখানে হয়তো অনেক সময় আমি ফিল করি যে আমরা যারা আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি বা পড়াচ্ছি, আমাদের ওপর তো অনেক আসলে কিছু কিছু দায়িত্ব চলে আসে। তো এখানে কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো হয়তো বিভিন্ন খাতে যদি উদ্যোক্তাদের কোনো ঋণ বা এরকম ফ্যাসিলিটিসগুলো বাড়িয়ে দেয়, কিছু ট্রেনিং সেন্টার তৈরি করার ক্ষেত্রে, বা ফার্দার হয়তো যারা এন্টারপ্রেনিয়ার আছে তাদের কাছ থেকে হয়তো যদি একটু মানে ফ্যাসিলিটেট করা যায়, কোনোভাবে যদি আসলে ডিমান্ডটা তৈরি করা যায়, যে ট্রেনিং ফ্যাসিলিটিসটা দিয়ে। ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছেন, আমি এখনই আপনার কাছেই আসবো, যেহেতু এটা ইনক্লুসিভ ফাইন্যান্স, আপনার সাথে কথা বলবো এই ব্যাপারে। জনাব মশিউল হক চৌধুরী, আপনার ব্যাংক সম্পর্কে আবার আমরা একটু কিছু শুনতে চাই। যে আপনি এই যে বললেন প্রত্যন্ত অঞ্চলে যে থানাগুলো আছে তারা আপনার ব্যাংকের বিভিন্ন বিষয়ে সাহায্য করবে, এটা কিভাবে? প্রথমত একটা জিনিস খুব পপুলার হয়ে গেছে এখন, এজেন্ট ব্যাংকিং, যেটা একটা আউটসোর্সিং মোডও। জি, কিন্তু আমরা যেটা চিন্তা করছি যে আমাদের অ্যাভেলেবল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, জি, সেটা পুলিশ থানা হোক, ফাঁড়ি হোক, কিংবা অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগটা হোক, আমাদের যে 2 লক্ষ প্লাস আমাদের বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ছড়িয়ে আছেন, ওনাদেরকে যদি আমরা বেস করে আগাই, তাহলে কিন্তু বাংলাদেশে ছড়ানো হবে ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট অ্যান্ড ইন টার্মস অফ মানব সম্পদ। এবং এই জন্য দেখবেন যে আগে প্রথম যে কথাটা বলছিলাম যে কোর ব্যাংকিং সফটওয়্যার এবং আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেশ ভালো জোর দিয়ে এগোচ্ছি। ওই থানাগুলোতে কি ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ থাকবে কেউ? জি, প্রত্যেক থানাতে? জি। এবং তারা কি ব্যাংকার নাকি ওইখানকার লোক কি আপনারা ট্রেন করে এজেন্ট ব্যাংকের মতো তৈরি করবেন? এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে কনসেপ্টটা কিন্তু একটু নতুন। জি, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ধারা দিয়েছে বা একটা পলিসি দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে ডিজিটাল বুথ ব্যাংকিং, যেটা হচ্ছে যে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে শুধু ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনগুলো হবে না। আচ্ছা,
তাছাড়া অন্যান্য ট্রানজ্যাকশনগুলো সম্ভবপর। তো আমরা সেই এটা ব্যাংকের আন্ডারেই, এটা ব্রাঞ্চের মতোই, আচ্ছা। কিন্তু এটা রিপোর্টিং হবে একটা ব্রাঞ্চ, যেটা ফুল ফেজেড ব্রাঞ্চ, আচ্ছা, সেটাকে অ্যাঙ্কার করে। তো আমরা সেভাবে এগোচ্ছি। মানে বুথ টাইপের। ডিজিটাল বুথ, ইটস আ ব্রাঞ্চ, ফুল ফেজেড ব্রাঞ্চ, শুধু ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনগুলো হবে না। আচ্ছা, আর সব অ্যাক্টিভিটিস হবে, বাট তার রিপোর্টিং অথরিটি হবে কাছাকাছি থাকা একটা ব্রাঞ্চ। একটি ব্রাঞ্চ, সংলগ্ন আচ্ছা, ব্রাঞ্চ। আচ্ছা। তো আমরা সেটা দিয়ে এগোতে চাচ্ছি, এবং আমরা যেটা চিন্তা করেছি এবং এভাবে এগিয়ে যাচ্ছি, দেখবেন যে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন যেগুলো আছে, জি বা ওখানে যে আরও কিছু প্রতিষ্ঠান যারা আছে, জি ওদের এখান থেকে আমরা লোকগুলো রিক্রুট করব, যাতে করে ওই আঞ্চলিক বা ওই লোকালাইজ সার্ভিসটা এবং প্রপার সিলেকশন অফ দ্য কাস্টমার্স, এটা যেন করা সম্ভবপর হয়। আচ্ছা, এই যে আনসার ব্যাংক এবং এই যে আনসার ভিডিবি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক, তাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কোথায়? বেসিক্যালি সীমান্ত ব্যাংক। জি, এটা ফোর্স ব্যাংক, ইউনিফর্ম ব্যাংক। জি। ট্রাস্ট ব্যাংক ইজ এ শিডিউল ব্যাংক, জি, সো ইজ সীমান্ত। আনসার ভিডিবি ব্যাংক একটা শিডিউল ব্যাংক না, স্পেশালাইজ বোধহয়। এটা স্পেশালাইজ ব্যাংক। আমাদের এটা শিডিউল ব্যাংক। তাহলে আপনাদের সাথে ট্রাস্ট ব্যাংক সীমান্ত ব্যাংকের কি ডিফারেন্স? আমাদের সাথে ট্রাস্ট ব্যাংক এবং সীমান্ত ব্যাংকের ডিফারেন্সটা হচ্ছে এই, যে আপনি যদি বাংলাদেশে কাভারেজটা দেখেন, জি বাংলাদেশের কাভারেজটা আপনার ট্রাস্ট ব্যাংক যে প্রথম থেকে শুরু করেছিল, সেটা ছিল একটা স্পেসিফিক এরিয়া, অর্থাৎ ক্যান্টনমেন্ট ভিত্তিক। আচ্ছা, সীমান্ত ব্যাংক যদি চিন্তা করেন, এটা বেসিক্যালি বিজিবি জি। সীমান্তবর্তী এলাকাগুলো আছে। আচ্ছা, আর আমাদের নামটাই দেখবেন সারা কমিউনিটি ব্যাংক। বাংলাদেশে। আচ্ছা আমরা কমিউনিটি নিয়ে কাজ করি। আচ্ছা। বাংলাদেশ পুলিশ ফোর্স প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের মধ্যবিন্দু সব আপনাদের জায়গায় আছে। এখানে ব্যাংকিং করলে কি আমি জাস্ট অ্যাজ এ জি। কাস্টমার জি। অতিরিক্ত নিরাপত্তার কিছু আশা করতে পারি? আমরা সাইবার সিকিউরিটির ব্যাপারে ইনশিওর করছি, যেটা চেষ্টা করছি আমরা। যে প্রথমে বললাম আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যার, আর একটা তো হচ্ছে যে আপনার কর্পোরেট গভর্নেন্স। সো গভর্নেন্স ইস্যুটা আছে, আর সাথে যদি ফিজিক্যাল সিকিউরিটি বলেন, সেটা তো অবশ্যই দেওয়া হবে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে সাইবার সিকিউরিটি, একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি নিশ্চিত করা, আর একটা হচ্ছে ফিজিক্যাল আপনার সিকিউরিটি প্রদান। এই তিনটা জিনিস পাবে। থাকবে। জি। আমি কিন্তু একটু ব্রাঞ্চ ব্যাংকিং এর সাথে আপনার ব্রাঞ্চ ব্যাংকিং এর প্রতি আপনার ইন্টারেস্ট এবং ভার্চুয়াল ব্যাংকিং এর প্রতি আপনার ইন্টারেস্ট, এটা নিয়ে নেক্সট কোশ্চেনে আপনার কাছে আসছে। কামরুজ্জামান সাহেব, আমাদের একটু আগে আপনি বলছিলেন যে বিদ্যুৎ সমস্যা তো প্রায় সমাধান হওয়ার পথেই, গভর্নমেন্টের সাকসেস স্টোরির একটা বিদ্যুৎ। তো সেটা হলে তো আপনার ব্যবসা বোধহয় আরও বাড়ার সুযোগ হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারও তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে যাচ্ছে। ইমপ্রুভ করছে, কিন্তু আমাদের যে রাস্তার যে যানজটটা, যেখানে আমাদের এখান থেকে একটা গাড়ি চিটাগাং যেতে 300 কিলোমিটার জায়গা, কিন্তু 300 কিলোমিটার আমরা বাইরের দেশে দেখছি 300 কিলোমিটার আমরা ধরে নিই 3 আওয়ার জার্নি, কিন্তু এখানে একটা গাড়ি আমার যেতে 12 ঘন্টা মিনিমাম লাগে, 24 ঘন্টা 30 ঘন্টা আমার এই গাড়িটা। ব্রিজগুলি হওয়ার পর বোধহয় একটু ইমপ্রুভ করেছে, একটু ইমপ্রুভ করছে। তারপরেও আমার যে সব রাস্তা দিয়ে গাড়ি যেতে দেয় না, যেহেতু এগুলো 5 টনি ট্রাক, নট ট্রাক, একটা রেফ্রিজারেটেড ভ্যান, এগুলো আমাদের যেমন ঢাকা শহর থেকে চলতে দেয় না। আর এটা ট্রিট করা হয় এখনও অন্য ট্রাকের মতন, বাট এটা ট্রাক না, এটা স্পেশাল জাতীয় আমাদের ক্যারেজগুলো। এটা যদি সব জায়গা থেকে ভালো মতো চলতে দেওয়া হতো, সরকার যদি এটা অনুমোদন দিত, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। যেমন আমরা আইসক্রিমের যদি আমি চিটাগাং পাঠাইতে হয়, তাহলে ভালুকা থেকে আমার আইসক্রিমটা নিয়ে যেতে হয় বাইপাস দিয়ে। বাইপাসের রাস্তায় অলওয়েজ জাম থাকে, একটা ট্রাফিক ইস্যু পেলাম। এমনি আপনার স্টোরেজ যে গ্রামে গঞ্জে, স্টোরেজ সেটা কি একটা কোনো সমস্যা? হ্যাঁ, স্টোরেজ বড় একটা ফ্যাক্টর, কারণ আইসক্রিম আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের আছে, ডিপো আছে, যেখানে আমরা 50 লাখ থেকে 1 কোটি টাকার মতন আইসক্রিম বিভিন্ন জায়গায় রাখি। সেটা বিশেষ করে 19টা যে গ্রেটার জেলা ছিল, সেই জেলাগুলো আমরা এখনই করছি। তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা যে 64টা ডিস্ট্রিক্ট সেসব জায়গায় যদি করতে পারি, তাহলে যেহেতু কোল্ড চেইন এবং একটা অফিস ওপেন করতে গেলে যে খরচ, সেই অনুসারে ওখান থেকে আমরা পে ব্যাকটা পাই না। আমি এরপরে আপনার কাছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে একটু কোশ্চেন করব, একটু শুনতেও চাবো। সেই সাথে আপনার গ্রামীণ অর্থনীতিতে আপনারা কেন অতটা অগ্রসর এখনো হননি, সেটা সম্পর্কে জানতে চাবো। নুসরাত, আমরা একটু আপনার কাছ থেকে শুনি যে আমাদের যে আর্কিওলজিক্যাল সাইটস, আমাদের নিজস্ব যেসব অ্যাসেট আছে, যেটা আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য মানে খুবই অ্যাট্রাকটিভ হতে পারে, সেই জিনিসগুলো কেন আমরা দেখছি না, খেয়াল করছি না? আমরা কেন আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ডোমেস্টিক বেস বলা হলেও আমরা কিন্তু অনেক প্রোডাক্ট এখনো দিতে পারছি না? এর কারণটা কি? আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের অবদান কি কম? ফাইন্যান্সিয়াল সেক্টরের অবদান ঠিক কম না, কিন্তু আমি বলবো যে এখানে একটা মেজর প্রায়োরিটি হচ্ছে 3-4
চারটা স্পেসিফিক জায়গা যেগুলো হচ্ছে ট্যুরিজম ডেস্টিনেশন, এগুলো এতটাই প্রমিনেন্ট বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা আসলে অন্যদিকে তাকাচ্ছি না। তো এখন প্রত্নতাত্ত্বিক যে এরিয়াগুলো আছে সেখানে হিস্টোরিক্যাল অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে অবশ্যই দেখতে এটা পারি, আমাদের যেতে পারি। সরকারের কোন মিনিস্ট্রিকে এটার জন্য একটু অ্যাট্রাক্ট করতে পারে যে আপনারা একটু নজরদারি বাড়ান বা এই দিকটা একটু ইমপ্রুভ করেন ট্যুরিজম পয়েন্ট অফ ভিউ থেকে? এটা আমার মনে হয় আসলে পর্যটন মিনিস্ট্রি এখানে থাকাই ভালো, কারণ তাহলে আচ্ছা। হচ্ছে কি এটা সেন্ট্রাল একটা হয়তো অ্যালোকেশন থাকবে যে কোন জায়গায় কতটুকু ট্যুরিস্ট যাচ্ছে এবং কোন জায়গায় কম হচ্ছে। তাহলে হয়তো খুব স্বাভাবিকভাবেই আমরা ওইটাকে রিঅ্যালোকেট করতে পারবো, যে এক জায়গায় বেশি হচ্ছে সেখানে একটু উঠিয়ে আমি দুঃখিত, সেখানে একটু উঠিয়ে আমি হয়তোবা রিক্লাসিফাই করলাম যে এই কক্সবাজার তো এখন অতিরিক্ত আসলে ওভারলোডেড। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমাদের কুয়াকাটা তো এখন দেখলাম ভিড় হচ্ছে। তবে জি। একটা জিনিস সবাই খুব কমপ্লেইন করে যে আমাদের এই পর্যটন শিল্পে যারা আছেন তারা এখনও কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এবং ই ব্যাংকিং যে ফ্যাসিলিটিস বা আমরা যেভাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যে নতুন নতুন পদ্ধতি আমাদের ব্যাংকিং চ্যানেল থেকে পাচ্ছি সেটা ওরা অ্যাডাপ্ট করছে না। ক্রেডিট কার্ড সব জায়গায় অ্যাকসেপ্ট করছে না, অনেক জায়গায় বিকাশ করে টাকা পাঠানো যাচ্ছে না, তারা সব জায়গায় ক্যাশ লেনদেনটা পছন্দ করে। তো এই দিকটাতেও তো বোধহয় তাদের একটু ওরিয়েন্টেশন দরকার হবে। জি জি, অবশ্যই ওরিয়েন্টেশন দরকার। আসলে এখানে সিকিউরিটি একটা মেজার, একটা কনসার্ন আমার মনে হয়। আচ্ছা। কারণ বিকাশে অনেক সময় দেখা যাচ্ছে এরকম ফলস অনেক কিছু হচ্ছে। কিন্তু ক্যাশের থেকে সিকিউর না সেগুলা? সেগুলো কিছু একটা ঘটনা ঘটলে তো আমরা একটা রেমেডি পাচ্ছি, কিন্তু ক্যাশ টাকাটা তো ক্যারি করা আরো রিস্ক। বিকাশে সবসময় দেখা যায় রেমেডিটা পাওয়া যায় না, আনফরচুনেটলি। আচ্ছা, যাই হোক, আমরা অনন্য জি, জি, অনেক জি। পদ্ধতি তো আছে, অনেক সেগুলো তো পদ্ধতি আছে। এটা আসলে আমি প্রথমেই যেটা উল্লেখ করেছিলাম যে পুরো বাংলাদেশে একটা ট্রেনিং ফ্যাসিলিটিস আসলে দরকার পর্যটন শিল্পটাকে, কারণ এই একটা পর্যটন ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ছোট ছোট সাব সেক্টর এখানে আছে। আচ্ছা, সো অর্থনীতিতে আমাদের কিন্তু আসলে অনেকখানি ভূমিকা আছে, আমরা অনেকখানি এমপ্লয়মেন্টে ভূমিকা রাখছি। আর এখন তো জেন্ডার ব্যালেন্স অনেকখানি হচ্ছে, এখন মেয়েরা এগিয়ে আসছে, হোটেলে বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিচ্ছে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরেকটু বেশি আমরা যদি কমিউনিকেট করতে পারি যে আসলে আমাদের কোন জিনিসগুলো লাগবে। এই সেক্টরটা তো গ্রো করার হিউজ পটেনশিয়াল আছে, কি মনে করেন আপনি? গ্রো মানে ডেফিনেটলি সেটা তো আছে এবং গ্রো করছে। 2016-এ যেখানে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন 2.2 ছিল, এটা এখন নিয়ার অ্যাবাউট লাইক 6%-এর মতো, মানে উইদিন 4-5 ইয়ার্স এটা ডাবলের বেশি হয়ে গেছে। বেশি। ফাইন্যান্সিয়াল সেক্টরের ভূমিকা আমার নেক্সট কোশ্চেন, আমি আসছি আপনার কাছে। অবশ্যই। কমিউনিটি ব্যাংক, খুব আমরা ব্যাংকটি নিয়ে আপনার কাছ থেকে শোনার পর থেকে অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে ব্যাংকটা তো তাহলে মনে হয় এসএমই সেক্টর নিয়ে বড় ধরনের কাজ করবে। জি। তো আপনাদের এসএমই সেক্টর নিয়ে কি চিন্তা ভাবনা? আপনি তো পুলিশ ফোর্স নিয়ে কাজ করবেন বললেন, জি। তো ওনারাও তো এসএমইর আন্ডারেই পড়ে যাচ্ছে। তো আপনারা কি রিটেল ব্যাংকিং, এসএমই সেক্টর এগুলোই কি আপনার প্রায়োরিটি নাকি অন্য কিছু? ডেফিনেটলি একটা ব্যাংকের ব্যালেন্স শিট গ্রোথ যেটা করতে হয় সেটা একটা কমন এজেন্ডায়, যেটা হচ্ছে যে এসএমই, রিটেল এবং কর্পোরেট বিজনেস। তো আমরা প্রথমে যে 2 লক্ষ প্লাস বলেছি পুলিশ সদস্য। ফোর্স, জি, সেটা ডেফিনেটলি রিটেলের আন্ডারে আসছে। আচ্ছা, রিটেল আন্ডারে আসলে আপনার লাইফস্টাইল যেটা ইনক্লুডিং কার্ডস এন্ড পার্সোনাল লোন, জি, সেভিংস ইনস্ট্রুমেন্টস, এগুলো মানে থাকছে। কনজিউমার ক্রেডিটের কথা জি, বলছেন। কনজিউমার আচ্ছা, ক্রেডিট কার্ডস থাকছে। আচ্ছা, আর অন্যদিকে আমরা এসএমই যেটা বলছি সেটা দেখবেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমরা ছড়িয়ে যেতে পারবো সেই প্রত্যাশায়, এবং আমাদের ওই যে স্পেসিফিক লোকাল যে রিকোয়ারমেন্টস সেটা কিন্তু আমরা কেটার করতে পারবো। এখানে একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করি, আপনি জি। যে টার্গেট গ্রুপ বলছেন জি। আর আপনি আরেকদিকে যে ফিনাকেল এবং যে ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছেন, জি। এখানে কি ওরিয়েন্টেশনের ব্যাপক একটা ঘাটতি আছে না? প্রাথমিকভাবে না, কারণ যেমন আপনি যদি রিমোট দেখেন এরিয়া গ্রামের যারা লোক জি। তারা আপনার ডিজিটাল ব্যাংকিং কে এত সহজে অ্যাডাপ্ট করতে পারবে? ডিজিটাল ব্যাংকিং ইজ দ্য অ্যাপ্লিকেশন, জি। কিন্তু আমরা কোর ব্যাংকিং সফটওয়্যার যদি না করি, ভালো জিনিসটা না জি। বসাই, তাহলে আমাদের বেসিক ব্যাংকিং করতে সমস্যা হবে। ধরেন এই যে থানাগুলাতে আপনার নিশ্চয়ই কিওস্ক থাকবে, জি। এটিএম থাকবে, জি। তো এগুলা গ্রামের লোকরা কি অপারেট করতে পারবে? জি, পারবে। কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে যে আপনি যদি অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিং Financial inclusion, জি। ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা যদি বলি, অনেকগুলো ব্যাংক কিন্তু এগিয়ে এসছে, আচ্ছা, এবং এরা কিন্তু বিভিন্ন পয়েন্ট অফ এক্সেলেন্স আছে, পকেট অফ এক্সেলেন্স। আচ্ছা, আমরা যেটা বলছি পকেট থেকে বের হয়ে গিয়ে জি, সর্বস্তরে আমরা একই জিনিস নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এবং কার্ড যেটা
বা এটিএম যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে করে মানুষ কিন্তু রপ্ত করছে, যেটা আপনি বলতে পারেন যে মোবাইল ব্যাংকিং। আচ্ছা, আজকে একটা কোম্পানির নাম উঠলো এখানে, জি। ওদের যে নাম্বার অফ ক্লায়েন্টস যদি বলেন, জি। সেটা প্রায় 1.5-2 কোটি অলরেডি ছাড়িয়ে গেছে। জি। তো এই জিনিসগুলো আসছে, বাংলাদেশ কিন্তু এখন এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হচ্ছে। আচ্ছা, এবং যত আমরা পেনিট্রেট করতে পারবো এই প্রোডাক্টগুলো দিয়ে, সেটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনেই সহায়তা করবে। না, কমিউনিটি ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সবচেয়ে বেশি অবদান রাখার সুযোগ আছে জি। যদি আপনি যেই আপনার মিশন অ্যান্ড ভিশন বললেন জি। সেটা যদি অ্যাচিভ করা সম্ভব হয়। তো সেই জায়গাতেই আপনার কি কি প্রতিবন্ধকতা আপনি আশা করছেন, এটা আমার পরবর্তী প্রশ্ন। আমি আপনার সাথে পরে সেটা নিয়ে আলাপ করব। ইঞ্জিনিয়ার সাহেব, কামরুজ্জামান সাহেব, আপনার সাথে একটু আবার শুনি, আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমাদের কি সমস্যা বাংলাদেশে? বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে অন্যান্য দেশে দেখা যায় যে আমাদের যে ধরনের আমাদের রেফ্রিজারেশন ভ্যানগুলো দরকার, এটা -30 টেম্পারেচার থেকে -40 টেম্পারেচারের গাড়ি আমরা সাধারণত ইউজ করি। এইটা প্রত্যেকটা আইসক্রিম কোম্পানি নিজেদের কিনে নিতে হয়, মানে কোথাও আপনারা পাচ্ছেন না? কোথাও একটা রেন্টে পাওয়া যায় না। এগুলো কি রেন্টে অনেক এক্সপেন্সিভ? এটা এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। একটা গাড়ির দাম 70 থেকে 80 লাখ টাকার মতো আচ্ছা। আছে। এবং এই স্পেশাল গাড়ি ছাড়া এই আইসক্রিমগুলো যদি আমরা পরিবহন করি, তো আইসক্রিমের গুণগত মান ঠিক থাকে না। এবং যেহেতু যেখানে আমার যাওয়ার কথা ছিল 4-5 ঘন্টায়, সেখানে 25-30 ঘন্টা বসে যায়। আমরা ওই টেম্পারেচার ধরে রাখার জন্য আমরা স্পেশাল ধরনের রেফ্রিজারেটেড বডি আমরা তৈরি করে নিয়ে আসি বিদেশ থেকে, যেটা লোকাল সম্ভব না। তা আমরা সেই প্রথম ফ্যাক্টরিতে আমরা যখন আইসক্রিমটা তৈরি করি, তখনই -20-25 টেম্পারেচার তৈরি করি, কোল্ড টেম্পারেচার আইসক্রিম। এবং এটা আমরা যখন কোল্ড স্টোরেজে রাখি, সেখানে -30 ডিগ্রি সেলসিয়াসে রাখি। ওখান থেকে যখন ডিস্ট্রিবিউশন করি, তখন আমরা কোল্ড চেনের মাধ্যমে ওখান থেকে আমরা ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে খুলনা, অথবা ঢাকা থেকে ফরিদপুরে পাঠাই, ঠিক কোল্ড চেইন মেনটেন কিন্তু করা। আপনি যে গুণগত মান মেনটেন করার চেষ্টা করছেন বলছেন, অন্যরা কি সেইভাবে চেষ্টা করে? বড় বড় আইসক্রিম কোম্পানিগুলো করে, বাট ছোট যে আইসক্রিমগুলো কোম্পানি আছে, ছোট বলতে যেগুলো নন ব্র্যান্ডেড, যেগুলো এখন মার্কেট থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা বড় ধরনের পদক্ষেপ ছিল। আমি যখন ইগলুতে বা পোলারে কাজ করছি, আমরা বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেগুলোর মিনিমাম প্রাইস 20 টাকা। বাট আমাদের এমডি সাহেব, যেহেতু উনি ব্যাংকার, এবং উনি চিন্তা করলেন যে না, আমরা গ্রামেগঞ্জের মানুষ যাতে আইসক্রিম খেতে পারে, তাদের তো পার ক্যাপিটা ইনকাম কম, আর সেটা চিন্তা করে আমরা 10 টাকার দামের আমরা আইসক্রিম বাজারে ছেড়েছি। আপনারা করছেন? আমরা করছি। আচ্ছা। এবং 10 টাকা না শুধু, আমরা যেখানে একটা কোন আইসক্রিম আছে, যে কোন আইসক্রিম সবার 45 থেকে 50 টাকা বিক্রি করে, আমরা 45 থেকে 50 টাকার সেক্টর আছে। এছাড়াও আমরা আরেকটা মিডিয়াম সেক্টর, এটার ভলিউম আমরা 72 ml দিয়া আমরা যারা ভোক্তারা যাতে অল্প দামে কিনতে পারি, যেটা আমরা 25 টাকা এমআরপিতে আমরা মান রক্ষা করতে মান রক্ষা করে করি। গুণগত মান রক্ষা করে করি, ভলিউমে কম। এই যে ভোক্তা অধিকার যে আমাদের একটি এখনকার সব জায়গাতে আসছে, তো এই ভোক্তা অধিকার রক্ষায় কি আপনারা এই প্রত্যেকটা বিষয় নিয়ে নিজেরা সচেষ্ট? আমরা নিজেরা খুবই সচেতন। এবং যেহেতু আমি কয়েকটা আইসক্রিম কোম্পানিতে কাজ করেছি, প্রথম হলো আমরা এখানে এমফাসাইজ করি মাইক্রোবায়োলজিক্যাল যে লোডগুলো আছে, এই লোডগুলো বিবেচনা করে আমরা আমাদের ফ্যাক্টরি এমনভাবে করা যাতে কোনো রকম মাইক্রো অর্গান না থাকে। এবং আমরা ব্যাকটেরিয়া প্রত্যেকটা শ্রমিকদের আমরা সোয়াব টেস্ট করি। আমরা প্রত্যেকটা আইসক্রিম যখনই মিক্স র মেটেরিয়াল ইম্পোর্ট করে নিয়ে আসি বিদেশ থেকে, তারপরও আমরা 100% নিশ্চিত না হয়ে এই প্রোডাক্টটা আমরা মিক্সিং করি না। যেমন আমরা যখন র মেটেরিয়ালের আমরা একটা প্যারামিটার টেস্ট করি, যেগুলো মাইক্রো অর্গান থাকলে যাতে হার্মফুল হতে পারে। যদি ওরকম দেখি, ওই ব্যাচটা আমরা বাদ দিয়ে দিই। এরপর আমরা মিক্সিং করার পর একটা যখন আরেকটা প্রসেসে চলে যায়, ওখান থেকে আমরা আবার নেই। এই কোয়ালিটি কন্ট্রোলিংটা কি ঠিকভাবে হচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে? আলহামদুলিল্লাহ, আমরা সেইভাবে আমরা চেষ্টা করতেছি। আমাদের সাথে একজন ফরেনার আছে, উনি আমাদের সাথে কাজ করেন। এবং আমাদের ওখানে আরও 5 জন লোক আছে যারা কিউসিতে কাজ করে। ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সার্টিফিকেশন আপনাদের? আমাদের আইএসও স্ট্যান্ডার্ড, খুবই ভালো। এবং আরও একটা আমাদের আছে, যেটা আমরা হালাল সার্টিফিকেট আমরা করে নিয়েছি। আমরা যত পণ্য ব্যবহার করি, র মেটেরিয়াল সব হালাল এবং হালাল সার্টিফাইড করি। হালাল করছেন এবং আইএসও সার্টিফিকেশন আছে। হ্যাঁ, আরেকটা আছে আমাদের এটা অন্য আইসক্রিমের তুলনায় আমাদের এখানে অত্যাধুনিক ইটিপি প্লান্ট আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, আমরা বলি গ্রিন বাংলাদেশ। সেটাও আমরা শেখ হাসিনার সাথে মানে একত্রতা ঘোষণা করে আমরা সেখানে করছি। যদি আমাদের আইসক্রিম ফ্যাক্টরি অনেক দূরে ভালুকায়, তারপর খুব সুন্দর আমরা একটা আইটিপি প্ল্যান করছি। এবং আমরা ভোক্তা অধিকার আইনের দিকে আমরা লক্ষ্য রাখছি, কোনো রকম কোনো ধরনের র মেটেরিয়াল, যে র মেটেরিয়াল
পেপারস নাই, ডকুমেন্টস নাই, সেগুলো ব্যবহার করছেন সেগুলো না। আমরা ব্যবহার তো করি খুবই না। ভালো, আপনার কাছ থেকে আমরা আজকে অনেক নতুন নতুন তথ্য পেলাম। আমরা তো আপনার আইসক্রিমটা মনে হচ্ছে যে খুবই ভালো মানের আইসক্রিম। আমরা যেহেতু আমি আইসক্রিম ভিতরে ছিলাম, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কাজ করছি আগে, সেহেতু আইসক্রিমের সব ইনগ্রিডিয়েন্টসটা আমরা জানি কে কোথায় কি দেয়। তো আমি আমাদের মালিকের কাছে আমি বলছিলাম যে আমরা এমন আইসক্রিম দিব যেটা অন্য আইসক্রিমকে বিট করে, এবং আমরা সেটাই কথার মাধ্যমে তো সেটা প্রমাণিত। গুণগত মান চেষ্টা করার জন্য আমাদের কস্টিং একটু বেশি, বাট আমরা চেষ্টা করি যে এই কস্টিংটা অন্য জায়গা থেকে চেক করা। মিডল ক্লাসের কাছেও পৌঁছে দিচ্ছি আমরা মিডল ক্লাসের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমাদের 10 টাকা থেকে 60 টাকা পর্যন্ত আমাদের আইসক্রিম আছে, যাতে সবাই কিনে ভালো খেতে লাগলো পারে। আপনার ইনফরমেশনগুলো। আমরা একটু নুসরাতের কাছে আসি। জি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অনুষ্ঠান, তাই আমরা জানতে চাচ্ছি যে ট্যুরিজম সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে সাপোর্ট কিরকম পাচ্ছেন? প্রথমেই বলবো যে এসএমইর অন্তর্ভুক্তি যেই আসলে কাজগুলো আছে বিভিন্ন, সেটা তো আছেই, যারা উদ্যোক্তা তারা তো বিভিন্নভাবে সাপোর্ট যখন অবশ্যই ওনাদের পাচ্ছে। সাথে দেখা সাক্ষাৎ হয়, ওনারা কি বলে যে আমরা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল সাপোর্ট কম পাচ্ছি? না, রিসর্ট বা হচ্ছে হোটেল সাইডে যারা আছে, হোটেলিয়ার যারা আছে, জি। যারা সেভাবে আসছে, সেরকম আসলে কিছু তাদের কাছ থেকে শোনা যায় শোনা না। যাচ্ছে না। তাহলে কিন্তু হয়তো ট্যুর অপারেটিং এজেন্সি যারা ওই আচ্ছা। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো যখন তারা করতে হয়, সেখানে হয়তো তারা কিছু প্রবলেম ফেস করেন। আচ্ছা। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ব্যাংক সেরকমভাবে সার্ভিস তারা পাচ্ছে না, শুধুমাত্র হয়তো বা এক দুটি, এটা হয়তো ওদের প্রাতিষ্ঠানিক একটা কাঠামোর কারণেও জি, হতে জি, পারে, তারা জি। ওইভাবে হয়তো প্রতিষ্ঠিত না। কিন্তু তাহলে আমরা বড়রা যারা তারা পাচ্ছে, তাহলে এখানে ফাইন্যান্সিয়াল সেক্টরে এগিয়ে আসছে। এবং অবশ্যই এগিয়ে আপনাদের আসছে। কি মনে হয় যে এই সাপোর্ট পেলে সামনে আপনারা এই সেক্টরকে নিয়ে অনেক অবশ্যই, এগোতে পারবেন? অবশ্যই, কারণ অলরেডি এখন 2000 লাইক হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্সও যথেষ্টই পাচ্ছি আমরা। এটা তো 2019, এখনই আসলে আমাদের বাংলাদেশে বেসিক্যালি গাজীপুর বা সিলেট এই কিছু কিছু এরিয়াতে যে পরিমাণ রিসোর্ট গড়ে উঠেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের হেল্প ছাড়া আসলে এটা কোনোভাবেই পসিবল ছিল না। থ্যাংক ইউ। আমরা আপনার কাছেই চলে আসি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার ব্যাংক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমরা একটা মাইলস্টোন, একটা পর একটা মাইলস্টোন অ্যাচিভ করার জন্য এগোচ্ছি। এই ব্যাংকটা আমরা যে এসএমই বললেন, এসএমই এবং রিটেলে যেমন আমরা এগোবো, তেমনি আমাদের আরেকটি জিনিস হচ্ছে কর্পোরেট সেক্টরকে ছেড়ে কিন্তু আমাদের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো থেকেই কি লাভজনক হয় পারবেন? না। জি, প্রথম দিকে আমরা লোকাল যে কর্পোরেটসগুলো আছে তাদেরকে ভালো cater করার চেষ্টা corporate- জি, তাদের ক্যাটার করব। আরেকটি হচ্ছে যে আমরা যেটা বলেছি যে ভার্চুয়াল ব্যাংকিং, জি, সেই জিনিসটার উপরে আমরা জোর দিচ্ছি, যাতে করে অগমেন্টেড রিয়ালিটি প্রথম থেকে আমরা ইনকর্পোরেট করতে পারি। আচ্ছা, সেটার একটা প্রত্যয় আমাদের আছে। আরেকটি হচ্ছে যে এত কম্পিটিটিভ এনভায়রনমেন্ট জি। বর্তমান বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আমরা 59তম ব্যাংক। এর মধ্যে থেকে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অ্যামং দ্য টপ 5 ব্যাংকস। আমার কাছে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনাদের ব্যাংকে সঞ্চয় করলে কি এটা অধিকতর নিরাপত্তা পাওয়া যাবে? তখন কি উত্তর দিব? ডেফিনেটলি অধিকতর নিরাপত্তা পাওয়া যাবে, বিকজ আমরা যেটা বলেছি আগে যে আমরা কর্পোরেট গভর্নেন্সটা নিশ্চয়তা দিব, যাতে করে আমাদের ফান্ডটা এদিক ওদিক না হয়ে যায়। সো ডিপোজিটের টাকাটা আমাদের জন্য একটি আমানত, গচ্ছিত রাখাটা আমাদের ফরজ, এবং আমরা এইভাবেই এগোবো। আরেকটা জিনিস হচ্ছে সাইবার সিকিউরিটি। আপনি যে একটু আগে কথা জিজ্ঞেস করেছিলেন যে সামনে চ্যালেঞ্জেস কি মনে করছেন, আমি মনে করছি যে সাইবার সিকিউরিটি, বিকজ নতুন আপনি যে রিসেন্ট নিউজ পেপারগুলো দেখবেন, সেটা অবশ্যই। বিভিন্ন জায়গায় অ্যাটেম্প্ট হচ্ছে। তো এখন যারা হ্যাকার্স, তাদের কিন্তু প্রযুক্তিগত বিদ্যাটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমরা আসলে ওই সময়ের অভাবের কারণে হয়তো আজকে আর শুনতে পারবো না, সময় প্রায় শেষ। তবে খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের যে 3 জন উপস্থিত অতিথি ছিলেন, তাদের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পেলাম, এবং এই তথ্যগুলো কিন্তু আমাদের অর্থনীতি সম্পর্কে আমাদের নিজস্ব তথ্য ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। আমরা ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতির এই অনুষ্ঠানে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।